হ্যালো স্টুডেন্টস, স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেকেন্ড স্কুলটি আছে 194 পেজে, সেটি নিয়ে অ্যান্সারগুলি আমরা আজ আলোচনা করব। চলো, প্রথমেই কি আছে, স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো লোহা কোবাল্ট, লোহা বক্সাইট, লোহা নিকেল, লোহা ক্রোমিয়াম। অ্যান্সার কোনটা হবে? সেটা হলো ডি, লোহা ক্রোমিয়াম। এখানে এইগুলো মিশিয়ে কোনো ধাতু হয় না, যেমন লোহা কোবাল্ট বা লোহা বক্সাইট। এর মধ্যে যে লোহা আর নিকেল এই দুটি মিশিয়ে একটি সংকর ধাতু তৈরি হয় যার নাম হলো পুনিফ। পয় হর্ষৌ দন্তে নয় হর্ষই হ। পুনিফ বলে একটি সংকর ধাতু হয়, সেটা লোহার নিকেল মেশালে হয়। আর স্টেনলেস স্টিল তৈরি হয় আমাদের স্টেনলেস স্টিল লোহা আর ক্রোমিয়াম মেশালে। সেকেন্ড কোয়েশ্চেন, 1 ঘন সেন্টিমিটার হলো 0.1 লিটার, 0.001 লিটার, সি 1000 লিটার, ডি 100 লিটারের সমান। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 2 এর বি, 0.001 লিটার। কেন হবে? কারণ আমরা কি জানি, 1 লিটার ইকুয়াল টু 1000 সেমি। তাহলে 1 সেমি সমান 1/1000 লিটার। সমান আমরা কি লিখতে পারি? 0.001 লিটার। আচ্ছা, এরপরে জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাপবিদ্যুৎ তৈরিতে, জলবিদ্যুৎ তৈরিতে, সৌরবিদ্যুৎ তৈরিতে, বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরিতে। অ্যান্সার কি হবে? তাপবিদ্যুৎ তৈরিতে। কারণ জলবিদ্যুৎ তৈরিতে জলের বাষ্পীভবন কেন দরকার হবে? সৌরবিদ্যুতেও তো সৌরশক্তির প্রয়োজন হয়, জলের বাষ্পের কোনো দরকার নেই। আর বায়ুশক্তির সাহায্যে তো বায়ুর দরকার, তাই অ্যান্সার হবে তাপবিদ্যুৎ তৈরি। এবার বলছে ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে, তা হলো তরলের চাপ, তরলের প্রবাহ, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ু প্রবাহ। অ্যান্সারটা হবে বায়ুমণ্ডলীয় চাপ। কারণ আমরা কি জানি, বায়ুমণ্ডলীয় চাপের জন্যই আমাদের ড্রপারের মধ্যে হাওয়া থাকে, সেটাকে আমরা প্রেসার দিলে তারপর কি হয়, কালিটা তুলে উঠে পেনে ভরা সম্ভব হয় বা কোনো একটা জায়গায় ভরা সম্ভব হয়। নেক্সট স্লাইড, শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের যে কোনো 4টি করতে বলেছে, আমরা আনসারগুলো দেখব। বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে কি বলে? বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে বলে বক্ষাস্থি বা স্টার্নাম। ঠিক আছে। 2 নম্বর, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু। পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। লিথিয়াম হলো সব থেকে হালকা ধাতু। লিথিয়াম রূপালী রঙের হয়। এক্সট্রা ইনফরমেশন, এটা সাদা রঙের এবং এটি একটি ক্ষার ধাতু। 3 নম্বর, ধাতুকল্প এর উপস্থিতিতে, ধাতুকল্প গ্যাসের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। ধাতুকল্প আর্সেনিকের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। 4 নম্বর, অণু পরমাণুর পরিমাণ গ্যাস এককে প্রকাশিত হয়। অণু পরমাণুর পরিমাণ মোল, MOL, মোল, সময়কালম, মোল এককে প্রকাশিত হয়। পরের কোশ্চেন, খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো কি? খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো পুষ্টির স্তর। পরে 3 দাগের কোশ্চেন, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 1 নম্বরটা কি? খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য হলো কি? ন্যাপথা। 1 পাউন্ড সমান কত গ্রাম? 1 পাউন্ড সমান 453.592 গ্রাম। 3 দাগের কোশ্চেন কি বলছে? সূর্য থেকে উদ্ভিদ
উদ্ভিদ থেকে ঘাস ফড়িং মানে সূর্য থেকে সূর্যালোক নিয়ে উদ্ভিদ খাবার তৈরি করে, আবার সেই উদ্ভিদকে ঘাস ফড়িং খায়, আবার সেই ঘাস ফড়িংকে ব্যাঙ খায়। প্রদত্ত খাদ্য শৃঙ্খলে যদি সূর্যে 100 একক শক্তি থাকে, তবে ব্যাঙের দেহে কত একক শক্তি জমা থাকতে পারবে? আমরা দেখি তাহলে। ধরো সূর্যতে ছিল 100, তাহলে 10% যায় আমরা জানি পরের স্তরে, তাহলে 10% সূত্র অনুযায়ী 100 10% কত হবে? 10। উদ্ভিদের কাছে 10 গেল। আবার উদ্ভিদ থেকে 10% যাবে ঘাস ফড়িং, 10-এর 10% হলে হয় 1। আবার 1-এর 10% কত হবে? 0.1। তাহলে এখানে তার হবে 0.1 একক, কারণ এখানে কি ছিল 100 একক, তাই 0.1 একক। 4 নম্বর, পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? এটি বার্নৌলির নীতি বা বার্নৌলি's প্রিন্সিপালের এক্সাম্পল, উদাহরণ। জন্মের সময় একজন শিশুর শরীরে কটি হাড় বা অস্থি থাকে? জন্মের সময় সাধারণত আমরা কি জানি, একটা মানুষের দেহে 206টি হাড় থাকে পূর্ণবয়স্ক মানুষের দেহে, কিন্তু জন্মের সময় একটি শিশুর দেহে প্রায় 300টি হাড় থাকে। 6 নম্বর কোশ্চেন, দাঁতের সাদা ছোপের কারণ কি? দাঁতে যদি ফ্লুরাইডের সঙ্গে বিষক্রিয়া হয় তাহলে ছোপ দেখা যায়। ঠিক আছে, এরপরে 4 দাগে তোমাদের বইতে 6টি কোশ্চেন আছে, যে কোনো 4টির উত্তর দিতে হবে। আমরা সবকটি দেখব। প্রথম কোশ্চেন, আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে? উত্তরটি দেখো, ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোঁটা ফোঁটা করে একটি আয়তন মাপক চোঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হয়। এখন একটি পরিষ্কার, শুকনো এবং সরু আকৃতির মাপনী চোঙে ড্রপারের সাহায্যে n ফোঁটা জল ফেলা হলো। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল। তোমরা মাপনী চোঙ দেখেছো, তার গায়ে সেই এরকম কাটা কাটা দাগ থাকে, মেজারমেন্ট লেখা থাকে, এরকম হয় মাপনী চোঙ। আচ্ছা, দেখা গেল, কাটা দাগ থেকে জানা গেল। ধরি n ফোঁটা জলের আয়তন 2 মিলিলিটার, সুতরাং ড্রপার থেকে নির্গত 1 ফোঁটা জলের আয়তন v/n মিলিলিটার। লাস্টে তোমরা লিখে দেবে। এইভাবে আমরা মাপক চোঙের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করব। এটা লাস্টে এখানে তোমরা লিখে দেবে যে পূর্ণবাক্যে অ্যান্সারটা, এভাবে আমরা মাপক চোঙের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করব। নেক্সট কোশ্চেন, অভিকর্ষ বল বলতে কি বোঝায়? এসআইতে এর একক কি? অভিকর্ষ বলের আরেক নাম কি? অভিকর্ষ বল পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। এসআই পদ্ধতিতে অভিকর্ষ বলের একক হলো নিউটন। অভিকর্ষ বলের আরেক নাম হলো কি? ওজন। পরের কোশ্চেন, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদক কিরূপ সম্পর্কে যুক্ত থাকে? খাদ্য শৃঙ্খল ইংরেজি কি? ফুড চেন। যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় থাকে তাকে খাদ্য শৃঙ্খল বলে। কাকে বলে বললে কি বলেছি? সবসময় উদাহরণ দিতে হবে, না বললেও দিতে হবে। এখানে তো বলেছে দিতেই হবে। উদাহরণ দেখো, গাছের পাতা থেকে পতঙ্গ, পতঙ্গকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ময়ূর। পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য। উদ্ভিদ সূর্য থেকে আগত সৌরশক্তি শোষণ করে খাদ্য সংশ্লেষ করে ও খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে। পরবর্তী খাদ্য স্তরে তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে এবং পুষ্টি সংগ্রহ করে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীকে খাদ্যরূপে গ্রহণ করে এই খাদ্য শক্তি পেয়ে থাকে। সুতরাং খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্য শক্তি এক খাদ্যস্তর থেকে পরবর্তী খাদ্যস্তরে প্রবাহিত হয় এবং খাদ্য শৃঙ্খল গঠিত হয়। এইভাবে খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদক পরস্পর সম্পর্কযুক্ত থাকে। যেখানে উৎপাদক, তারপর প্রাথমিক খাদক, তারপর গৌণ খাদক, তারপর প্রগৌণ খাদক, তারপরে সর্বভোগ খাদক।
পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যাওয়ার কারণ নদী, সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ তার মধ্যে চাপা পড়ে যায়। পরবর্তীকালে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় ওইসব উদ্ভিদ বা প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায় এবং শিলাস্তরের ওপর তার ছাপ সৃষ্টি হয়। এই জন্যই জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতেই দেখা যায়। উদাহরণ, তেথিস সাগরে বিশাল পলি সঞ্চিত হওয়ার সময় তার জীবকুল, সাগরে থাকা জীবকুল জীবাশ্মে পরিণত হয় ও এই কারণে হিমালয়ের পর্বতগাত্রে প্রচুর জীবাশ্ম পাওয়া যায়। রক্তের প্রধান 3টি কাজ লেখো। রক্তের অনেক কাজ, তার মধ্যে আমরা প্রধান 3টি কাজগুলি দেখব। 1 নম্বর কাজ খাদ্যবস্তু পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। আমরা যে খাবার খাই সেটা সরল তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। 2 নম্বর শ্বাসবায়ুর পরিবহন। রক্তের লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। এটি রক্তের একটি গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট তোমরা এটি দেবে, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ। কোথাও কেটে গেলে রক্ত উপস্থিত প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনগুলির নাম হলো প্রথমিন, ফাইব্রিনোজেন এবং এগুলোর সঙ্গে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধানোর মাধ্যমে রক্ত পড়া বন্ধ করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে যে স্ট্যাটাসের চ্যানেল সেকশান থাকে সেখানে নারায়ণ সায়েন্স আইকিউ অফিসিয়াল বলে সার্চ করলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে পাবে এবং সেখান থেকে তোমরা ফলো করে নিও আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।